নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। 25 অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ, চলবে 22 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাস, উয়েফা ইউথ লিগে পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভানিয়ার এনকে ব্রাভোর হয়ে মাঠে নামলেন মুম্বাইয়ের বেঞ্জামিন। 79 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। গিল থাকতে অধিনায়কের ভূমিকায় রোহিত। ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা সুখকর হয়নি গিলের। এ নিয়ে নানান আলোচনার মাঝে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। স্মৃতির প্রতিকার ঝোড়ো, 100 রানে বিধ্বস্ত নিউজিল্যান্ড। বিশ্বকাপ সেমিতে উইমেন ইন ব্লু। আগামী রবিবার স্মৃতিদের নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশের সঙ্গে। অঙ্কের বিচারে এখনো টপকাতে পারে নিউজিল্যান্ড। সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি খেলোয়াড় রবসন রবিনহো 3টি ম্যাচ প্র্যাকটিস পেলেন। অনুশীলন শেষে ব্রাজিলিয়ান খেলোয়াড় নিজেও বলেছেন তার কাছে ম্যাচ প্র্যাকটিস কতটা জরুরি ছিল। ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল যখন গোয়া চলে গিয়েছে, তখন কলকাতাতেই আপাতত 2 দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন জেসন কামিন্সরা। সুপার কাপে নামার আগে শিল্ডের 3 ম্যাচে কার্যত সর্বভারতীয় প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে দেখতে চান মলিনা। ডুরান্ট কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলে জানিয়েছিল মোহনবাগানের কোচ। আপাতত শিল্ডের 3টি ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে। সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি খেলোয়াড় রবসন 3টি ম্যাচ প্র্যাকটিস পেয়ে গেলেন সুপার কাপের আগে, যা দলের জন্য খুবই দরকারি। অনুশীলন শেষে ব্রাজিলিয়ান নিজেও বলেছেন সেই কথা। তিনি নিজেই জানিয়েছেন দীর্ঘ 5 মাস তিনি ম্যাচের মধ্যেই ছিলেন না। রবসন বলেন, দীর্ঘদিন আমি ম্যাচের মধ্যে ছিলাম না, তাও প্রায় 5 মাস মতো হবে। এই সময়ের মধ্যে আমি 90 মিনিট খেলিনি। 3 ম্যাচ খেলার পর আমার মনে হয় সুপার কাপে আমি পুরো ফিট হয়ে নামতে পারবো। ডার্বি শেষে অস্কার ব্রুজো এই ব্রাজিলিয়ান তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন। রবসন বলেন, আমার সঙ্গে ডার্বির আগে ও পরে অস্কারের কথা হয়েছে। উনি আমাকে পছন্দ করেন, একইভাবে আমিও ওনাকে পছন্দ করি। ডার্বির পরে আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ভালো লেগেছে আমাকে এখানে দেখে। মোহনবাগানের বিদেশিদের মধ্যে প্রথম একাদশে আসার জন্য যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলেছেন রবসন। সঙ্গে তিনি আরও বলেন, আমি খেলতে পারি অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গারে। এই 2 পজিশনে খেলতেই আমি পছন্দ করি। গত 3 ম্যাচের তুলনায় আরও ভালো ফিট হচ্ছে। আরও অনুশীলন করতে চাই প্রথম একাদশে থাকার জন্য। কোচের হাতে বিদেশি নিয়েও একাধিক অপশনও রয়েছে। আমি প্রত্যেক দিনে উন্নতি করছি। আশা করব প্রথম একাদশে সুযোগ পেয়ে গোল করে ও অ্যাসিস্ট করে দলকে আরও সাহায্য করতে পারবো। এখানে এসে মনে হচ্ছে নতুন নই, এক মরশুম এখানে খেলে ফেলেছি। এখানকার ফুটবলাররাও আমাকে খুবই সাহায্য করছে। আমি জানি সুপার কাপের আগামী ডার্বিটাও খুবই কঠিন হতে চলেছে। আমাদের ভালো ফুটবলার আছে, আবারও জেতার চেষ্টা করব। শিল্ড ডার্বি জয়ের পর যদি সুপার কাপেও ডার্বি জিততে পারে মোহনবাগান, তাহলে আইএসএল এর আগে আত্মবিশ্বাস আরও বাড়বে কামিন্সদের। হাই নিউজ নেটওয়ার্ক। সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়া যাচ্ছেন মোহনবাগান। শিল্ড জয়ের পর 2 দিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ জোসে মলিনা। মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নেমেছেন জেসন কামিন্সরাও। সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান। শিল্ড জয়ের পর 2 দিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ জোসে মলিনা। মঙ্গলবার থেকে ফের অনুশীলনে নেমেছেন জেসন কামিন্সরা। 2 দিন কলকাতায় অনুশীলন করবেন তারা। বৃহস্পতিবার দুপুরে গোয়ার উদ্দেশ্যে বিমান ধরার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। ডুরান্ট জিততে না পেরে চাপ বাড়ছিল কামিন্সদের উপর। তবে সুপার কাপের আগে শিল্ড ফাইনালের ডার্বি জিতে আত্মবিশ্বাস বেড়েছে রবসন রবিনহোদের। তাছাড়া সুস্থ হয়ে উঠছে মনবীর সিংও। স্বাভাবিকভাবেই উইং নিয়ে কিছুটা চিন্তা কমছে মলিনার। একই সঙ্গে সুপার কাপে নামার আগে নতুন ব্রাজিলিয়ান রবসনও বেশ কয়েকটি ম্যাচ প্র্যাকটিস পেয়ে গিয়েছেন শিল্ডে অংশ নেওয়ায়। সব মিলিয়ে দিন কয়েক আগে পর্যন্ত বাগানে যে অস্বস্তির কাটা খচখচ করছিল সেটা অনেকাংশেই কেটে গিয়েছে।
ফলে সুপার কাপের আগে বেশ ফুরফুরে মোহনবাগান। গোয়ায় মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ চেন্নাইন এফসি। একই দিনেই খেলতে নামবে ইস্টবেঙ্গলও। এবারের সুপার কাপে একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান। স্বাভাবিকভাবেই গ্রুপ পর্বেই ডার্বি হচ্ছে। সুপার কাপের ডার্বি 31 অক্টোবর। সোমবারই গোয়ায় উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। গোয়াতেই এখন অনুশীলন করবেন অস্কার ব্রুজোর ছেলেরা। হাই নিউজ নেটওয়ার্ক। 25 অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ। চলবে 22 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। প্রশ্ন হলো, সরাসরি কোথায় দেখা যাবে সুপার কাপের ম্যাচ? 25 অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ। চলবে 22 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। গ্রুপ এ তে কলকাতার দুই প্রধানের সঙ্গে রয়েছে চেন্নাইন এফসি এবং ডেম্পো। প্রশ্ন হলো, সরাসরি কোথায় দেখা যাবে সুপার কাপের ম্যাচ? জানা গিয়েছে, সুপার কাপের যে ম্যাচগুলি ফতোরদা স্টেডিয়ামে রয়েছে তা সরাসরি সম্প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে। ফতোরদা ছাড়াও গোয়ার বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামেও আয়োজিত হবে এই টুর্নামেন্টের খেলা। সেই ম্যাচগুলিও সরাসরি সম্প্রচারিত হবে। তবে কোন প্ল্যাটফর্মে ম্যাচগুলি দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, মোহনবাগানের প্রথম ম্যাচ 25 অক্টোবর। প্রতিপক্ষ চেন্নাইন এফসির বিরুদ্ধে সন্ধে 7:30টায় কিক অফ। এরপর 28 অক্টোবর ডেম্পো এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। 31 তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে নামতে চলেছে মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গলেরও প্রথম ম্যাচ 25 অক্টোবর। প্রতিপক্ষ ডেম্পো। খেলা শুরু বিকেল 4:30 নাগাদ। 28 তারিখ লাল হলুদের মুখোমুখি চেন্নাইন। উল্লেখ্য, মাসখানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন আইএসএল এর আগে সুপার কাপ হবে। সেই মতোই সুপার কাপ শুরু হতে চলেছে শনিবার। ইস্টবেঙ্গল ইতিমধ্যে গোয়া চলে গিয়েছে। ছুটি কাটিয়ে সুপার কাপের প্রস্তুতি শুরুও করে দিয়েছে মোহনবাগান। ডুরান্ট কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলেই জানিয়েছেন মোহনবাগান কোচ। আপাতত শিল্ডের 3টে ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে বলেই মনে করছে ফুটবল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইতিহাস। উয়েফা ইউথ লিগে খেললেন ইয়োহান বেঞ্জামিন। পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভানিয়ার এনকে ব্রাভোর হয়ে মাঠে নামলেন মুম্বাইয়ের বেঞ্জামিন। ৭৯ মিনিট পর্যন্ত মাঠেও ছিলেন তিনি। ইতিহাস গড়লেন ইয়োহান বেঞ্জামিন। অনূর্ধ্ব 19 জাতীয় দলের এই ফুটবলার প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউএফা ইউথ লিগে খেললেন। পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে হোম ম্যাচে স্লোভেনিয়ার এনকে ব্রাভোর হয়ে মাঠে নামলেন মুম্বাইয়ের বেঞ্জামিন। বুধবার প্রথম একাদশে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৭৯ মিনিট পর্যন্ত মাঠেও ছিলেন বেঞ্জামিন, যদিও 0-4 গোলে পরাস্ত হয়েছে তার দল এনকে ব্রাভো। 5 নভেম্বর ফিরতে লিগে অ্যাওয়ে ম্যাচে ফের এফসি পোর্তোর মুখোমুখি হবে বেঞ্জামিনের দল। মহারাষ্ট্রে জন্মানো এই উইঙ্গার খুব অল্প বয়সেই শিলং লাজংয়ের একাডেমিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বেঞ্জামিন শিলং লাজংয়ে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 21 দলের হয়েও খেলেন। অনূর্ধ্ব 17 দলের হয়ে 13টি ম্যাচে 9টি গোল রয়েছে তার। এর মধ্যে যার মধ্যে অনূর্ধ্ব 17 যুব লিগে 6টি গোল রয়েছে। 2025 সালের অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে 4টি ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্লু কোলস বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে হারিয়ে খেতাব জেতে। ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ার পর স্লোভেনীয় ক্লাব এনকে ব্রাভোর ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ইউরোপে পাড়ি জমানোর সাহসী সিদ্ধান্ত নেন বেঞ্জামিন। এনকে ব্রাভোর অনূর্ধ্ব 19 দলে যোগদানের পর স্লোভেনীয় যুবলীগ নেগসেন লিগায় 4টি ম্যাচে অংশগ্রহণ করেন 18 বছর বয়সী এই ফুটবলার। 2টি গোলও রয়েছে তার।
উল্লেখ্য, গত মরশুমে স্লোভেনীয় যুবলীগ চ্যাম্পিয়ন হয়ে ইউএফা যুবলীগে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন এনকে ব্রাভো। সেই লিগে প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে খেলার নজির গড়েছেন ইউহান বেঞ্জামিন। হাই নিউজ নেটওয়ার্ক। গিল থাকতেও অধিনায়কের ভূমিকায় রোহিত। ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা সুখকর হয়নি গিলের। এ নিয়ে নানান আলোচনার মাঝে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। ওয়াশিংটন সুন্দরকে পরামর্শ দিতেও দেখা গেল হিটম্যানকে। তিনি এখন অধিনায়ক নন, নেতৃত্ব থেকে তাকে সরিয়ে অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা সুখকর হয়নি গিলের। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। এই নিয়ে নানা আলোচনার মাঝে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। দল যখন বিপদে তখন অধিনায়কের ভূমিকায় দেখা গেল তাকে। ওয়াশিংটন সুন্দরকে পরামর্শ দিতে দেখা গেল হিটম্যানকে। অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৩ ওভারের ঘটনা। ম্যাথু শট এবং কুপার কনলি তখন জমে উঠেছেন। বল করছিলেন হর্ষিত রানা। সেই সময় এগিয়ে আসেন রোহিত শর্মা। ঘটনাচক্রে শুভমান তখন বেশ খানিকটা দূরে ছিলেন। হিটম্যানকে ওয়াশিংটনকে কিছু একটা বলতে দেখা যায়। শিক্ষানবিশের ভূমিকায় শোনেন ওয়াশিং। মজার ব্যাপার হলো এরপরেই হর্ষিত রানার বলে আউট হন শট। দেখে বোঝার উপায় ছিল না অধিনায়ক নন রোহিত। দলের প্রয়োজনে যেভাবে ইগো সরিয়ে অন্যদের পরামর্শ দিয়েছেন তাতে মুগ্ধ নেট নাগরিকরা। তারা বলছেন ক্যাপ্টেন্সি তার রক্তে, তাই পদ কেড়ে নিলেও তিনি ক্যাপ্টেনই থাকবেন। তার স্বপ্ন অধরা বিশ্বকাপ জেতা, সেই কারণেই নিজেকে উজাড় করে দিচ্ছেন রোহিত। উল্লেখ্য, কঠিন পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন রোহিত শর্মা। সঙ্গে ছিলেন শ্রেয়াস আইয়ার। ইনসাইড আউট, পুল শট, সুইপ শট, একে একে নিজের সব শট ঝুলি থেকে বার করেন রোহিত। পুল শটে পরপর 2টি ছক্কা হাঁকাতে দেখা যায় তাকে। সব মিলিয়ে 97 বলে 73 রানে লড়াকু ইনিংস খেলেন হিটম্যান। শ্রেয়াস করেন 61। কিন্তু ভারত 264 রান করলেও জিততে পারেনি। হাই নিউজ নেটওয়ার্ক। স্মৃতি প্রতিকার ঝোড়ো 100 রানে বিধ্বস্ত নিউজিল্যান্ড। বিশ্বকাপ সেমিতে উইমেন ইন ব্লু। এক ম্যাচ বাকি থাকতেই শেষ 4-এর টিকিট নিশ্চিত করে ফেলেছেন হরমনপ্রীত কৌররা। আগামী রবিবার স্মৃতিদের নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশের সঙ্গে। অঙ্কের বিচারে এখনো টপকাতে পারে নিউজিল্যান্ড। মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠল ভারতের ব্যাটিং লাইন আপ। যোগ্য সঙ্গত দিলেন বোলাররা, আর তার ফলে সহজে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল উইমেন ইন ব্লু। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। পরপর 3 ম্যাচে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটা ভারতের পক্ষে খুবই প্রয়োজনীয় ছিল। তাই ব্যাটিং শক্তিশালী করতে আমানজোত কৌরের জায়গায় জেমাইমা রড্রিগেজকে ফেরানো হয়। সেই ম্যাচের শুরু থেকেই ঝড় তোলেন ওপেনিং জুটি স্মৃতি প্রতিকা। তবে দুজনের মধ্যে স্মৃতি অনেক বেশি আগ্রাসী ছিলেন। তুলনায় প্রতিকার রানের গতি খানিক কম ছিল। শেষ পর্যন্ত 109 রান করেন স্মৃতি মান্দানা। প্রতিকার রাওয়ালের সংগ্রহ 122। এদিনে 100 রানে মহিলাদের ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মৃতি। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলেন প্রতিকা। জেমাইমা রড্রিগেজ করে যান 55 বলে অপরাজিত 76। শেষ পর্যন্ত ভারত তোলে 3 উইকেটে 340। বৃষ্টির কারণে পুরো ইনিংস খেলতে পারেননি ভারত। 49 ওভারে শেষ হয় ইনিংস। সে অর্থে কোনো বোলারই সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটারদের সামনে। বৃষ্টির কারণে ওভার সংখ্যা এবং টার্গেট দুটোই কমে যায় নিউজিল্যান্ডের। ডাকওয়ার্থ সুইস পদ্ধতির কারণে অবশ্য বেড়ে যায় আস্কিং রেট। 49 ওভারে 341 নয়, 44 ওভারে 325 রানের লক্ষ্যমাত্রা তাদের সামনে রাখা হয়। আর তারপরেই শুরুতে সুজি বেটসকে ফেরান ক্রান্তি গৌর। তুলে মারতে গিয়ে কভার পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন তিনি। 50-এর ঘরে কিউইরা আরও 2 উইকেট খোয়ায়। জর্জিয়া প্লিমার ও সোফি ডেভিন দুজনকেই ফেরান রেণুকা সিং। স্কোর দাঁড়ায় 3 উইকেটে 59।
ততক্ষণে নিউজিল্যান্ডের ইনিংসের বয়স 11.3 ওভার। বোঝাই গিয়েছিল লড়াইটা এবার আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই হলো। যত সময় গেল উইকেট পড়ছিল নিয়মিত, রান উঠছিল, কিন্তু যত দ্রুত ওঠার কথা ছিল উঠছিল না। আর তাতেই ক্রমশ নিশ্চিত হয়ে যাচ্ছিল ম্যাচের ভাগ্য। ব্রুক হ্যালিডে অ্যামেলিয়া হ্যালিডে লড়াই করলেও তা মোটেই স্মৃতিদের হারানোর পক্ষে যথেষ্ট ছিল না। ইসাবেল গেজ অপরাজিত থেকে যান 65 রানে। 45 ওভারেরও কম সময়ে 350 কাছাকাছি রান তুলতে হলে স্কোরিং গিয়ারকে আরও দ্রুতগামী করার দরকার ছিল। হয়তো পরিকল্পনা ছিল ম্যাচটা ছোট করে এনে রানের গতি বাড়ানোর, কিন্তু তা হয়নি। খেলা শেষের বেশ অনেকটা সময় আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল খেলা শেষই হয়ে গিয়েছে। শেষ 2 ওভারে দরকার ছিল 64, আস্কিং রেট 32। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচটা হারল 53 রানে। ভারতও সেমির দরজা খুলে ফেলল। কিন্তু পয়েন্ট টেবিল বলছে এখনও পয়েন্ট এবং নেট রান রেটের বিচারে ভারতকে পিছনে ফেলতে পারে নিউজিল্যান্ড। তা সত্ত্বেও এবারের বিশ্বকাপের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ভারতের জায়গা পাকা। কিন্তু কেন এমনটা হলো? আসলে মহিলা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নেট রান রেটের গুরুত্ব কিছুটা কম, বরং নজর দেওয়া হয় কোন দল কটা ম্যাচ জিতেছে তার উপর। এই একটা ক্ষেত্রে নিউজিল্যান্ডের থেকে এগিয়ে ভারত, কারণ চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের 2টো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ফলে ওই 2টি ম্যাচ থেকে কিউইদের ঝুলিতে 2 পয়েন্ট এসেছে। কিন্তু নিউজিল্যান্ড মাত্র একটা ম্যাচ জিতেছে, তাই ভারতের বিরুদ্ধে নামার আগে নিউজিল্যান্ডের মোট 4 পয়েন্ট ছিল। কিন্তু ভারত বিশ্বকাপের শুরুতেই পরপর 2টি ম্যাচে জিতে নিয়েছিল, অর্থাৎ সেমিফাইনালে যাওয়ার পথে নিউজিল্যান্ডের তুলনায় এগিয়েছিলেন হারমানরা। বৃহস্পতিবার কিউইদের হারিয়ে দিয়ে চলতি বিশ্বকাপের 3য় ম্যাচটা জিতে নিয়েছে ভারত। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় আর বাংলাদেশের বিরুদ্ধে হারেন হারমানরা, তাহলেও মোট ম্যাচ জয়ের অঙ্কে ভারতকে টপকাতে পারবে না নিউজিল্যান্ড। তাই এবারের মতো বিশ্বকাপ থেকে কিউইদের বিদায় নিশ্চিত। আগামী রবিবার স্মৃতিদের শেষ ম্যাচ বাংলাদেশের সঙ্গে। নকআউটের আগে ওই ম্যাচ এখন স্রেফ নিয়ম রক্ষার। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে ট্রফি ফেরত পাওয়ার অনুরোধ করা হয়, কিন্তু নকভি সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না। যদিও বিসিসিআই এর পত্র বোমার পর ভারতকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাক মন্ত্রী। তার উপর যে চাপ বাড়ছে সেটা ভালোই বুঝতে পারছেন তিনি। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, অথচ সূর্যকুমার যাদবের হাতেই তুলে দেওয়া হয়নি এশিয়া কাপ ট্রফি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একাধিকবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছে ট্রফি ফেরত পাওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু নকভি সেই ট্রফি কিছুতেই ফেরত দিচ্ছেন না। ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বড় পদক্ষেপ করবে। আমাদের ট্রফি ফিরিয়ে দাও। ভারতের এই দাবি নস্যাৎ করে দিয়ে নকভি বলছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধি এশিয়া কাপ ট্রফি এসএসসির হেডকোয়ার্টার দুবাই থেকে এসে নিয়ে যান। নকভির এহেন বক্তব্য খারিজ করে দিয়েছে ভারতীয় বোর্ড। আইসিসির আসন্ন মিটিংয়ে বিষয়টা উত্থাপন করবে বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে এসিসির একটি সূত্র বলছেন, বিসিসিআই সচিব, বিসিসিআই এর এসিসি প্রতিনিধি রাজীব শুক্লা ও শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডও গত সপ্তাহে এসিসির প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে ভারতকে ট্রফি ফিরিয়ে দেওয়ার আবেদন করে চিঠি লিখেছেন। কিন্তু সেই চিঠির জবাবে নকভি লেখেন, বিসিসিআই থেকে কেউ দুবাই এসে ট্রফিটা নিয়ে যান। ফলে বিষয়টা নিয়ে সমাধান সূত্র বেরোয়নি। বিসিসিআই নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নকভির কাছ থেকে কোনোভাবেই ট্রফি নেবে না বিসিসিআই। আইসিসির মিটিংয়ে বিষয়টার নিষ্পত্তি হবে বলেই মনে হচ্ছে। এর আগে নকভিকে এক প্রকার হুমকি দেয় বিসিসিআই। এশিয়া কাপ ট্রফি ফেরত চেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভিকে আনুষ্ঠানিক ইমেল পাঠালো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। নকভি আরও বলেন, এসিসি প্রধান ভারতীয় দলকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন। তাছাড়া আপনারা যে সব নিয়ম রীতি ও ক্রিকেটের মূল্যবোধকে মাথায় রেখে চিঠি লিখেছেন তাতেই প্রধান খুশি।
আশা করব চিঠিতে যা লিখেছেন সেটা মাঠেও পালন করবেন। তবে আপনাদের চিঠি যতই অপমানজনক হোক না কেন, এসিসি প্রধান কোনো রকম রাজনীতিতে জড়াতে চান না। আর ট্রফি গ্রহণ করা নিয়ে ফাইনালের আগে বিসিসিআই কিছু জানায়নি। অনুষ্ঠানের আগে জানায় যে ভারতীয় দল ট্রফি নেবে না। কিন্তু ট্রফি কি ফেরত দেবেন? জানা গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনো ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দেবেন তিনি। সেই জন্য ভারতের কোনো একজন ক্রিকেটারকে উপস্থিত থাকতেই হবে, অন্যথা হলে ট্রফি দেওয়া হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।